ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুর্। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের সাক্ষী আমাদের ভারত দর্শনকে সাক্ষ্যতা বহন করে যখন পায়ে পায়ে গুটি গুটি পায়ে 200-তে পৌঁছাবে এমন অবস্থা, তখন অনেক প্রশ্ন, অনেক শুভেচ্ছা আসার পূর্ব মুহূর্ত। কারণ এক পা এগোলেই আমরা 200-তে পৌঁছাবো। এখন তথা আজকের আলোচনা 199তম পর্বে পৃথিবীর যে প্রান্ত, যেখান থেকে যে অবস্থায় আজ 2রা জুন রবিবার 2024 সালের ভোরের আলো ফোটার আগে প্রত্যেকের দুয়ারে কড়া নাড়বে নিবেদিতার ভারত দর্শন। চতুর্দিক থেকে শুভেচ্ছা, ভালোবাসার, কৃতজ্ঞতার অনেক সাক্ষ্য বহন করে নিয়ে যাবে। হয়তো এই 200 বছর ব্রিটিশ প্রশাসনকে ধিক্কার জানাবার ভাষা। আবার নিবেদিতার ভারত দর্শনের 200তম পর্বে এই ব্রিটিশ রাজত্বে ব্রিটিশ প্রতিনিধি তথা নিবেদিতা ভারতবর্ষকে ব্রিটিশের যে ছোঁয়া দূর থেকে বীভৎস ধ্বংসকারী মনে হয়েছিল, সেই ব্রিটিশের প্রতিনিধি স্বরূপ শিক্ষা দীক্ষায় যেখানে লন্ডন শহরকে তিনি অনেক বেশি শ্রদ্ধা করতেন, সেই নিবেদিতার সমস্ত চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু একটা সময় এই ভারতবর্ষ তথা কলকাতা হয়ে গিয়েছিল। বিভিন্ন চিন্তা ভাবনা, সর্বোপরি তার এক মহিমাময় চরিত্র বা ব্যক্তিত্ব, গুরু যখন তাকে ভারতবর্ষের এক একটি চিন্তাকে, ভাবনাকে, সমাজকে বেশি সময় দিয়ে তাকে দর্শন করিয়েছিলেন, সেই দর্শনই তার ভারত দর্শনে পরিণত হয়ে গিয়েছিল আমার মনে হয়। নিবেদিতার কয়েকটা চিঠিতে আমরা খুব বিস্মিত হই। নিবেদিতার ভারত প্রেমের যে এক ঐতিহ্যের জায়গা তিনি তৈরি করতে পেরেছিলেন, 199তম পর্বে নিবেদিতার কয়েকটি চিঠিকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। 1902 সাল একটা ঐতিহাসিক সাল, আমরা জানি। স্বামীজির সমাধি নিবেদিতার জীবনের একটা বিরাট মোড় ঘুরিয়ে দেয়। সব কিছু মিলিয়ে এই বছরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, দ্রুত পরিবর্তনশীল সময়। আজকে আমরা 1902 সালের বেশ কয়েকটি চিঠির মধ্যে আলোচনায় যাব, কারণ ভারতবর্ষে রাজনৈতিক বিশ্লেষক, আধ্যাত্মিক বিশ্লেষক, সামাজিক বিশ্লেষক, অর্থনৈতিক বিশ্লেষক অনেক পৃথিবীতে রয়েছে। তার মধ্যে ভারতবর্ষ অনেকে তাদের নিজেদের মহিমা প্রচার করে চলেছেন। কিন্তু এই ভারতবর্ষ, তার যে জায়গাটা, সেখানে আধ্যাত্মিকতা এবং রাজনৈতিকতা দুটোকে অনেকে মেলাবার চেষ্টা করেছেন, এখনো করে চলেছেন। রাজনীতিতে কোনো আধ্যাত্মিক মানুষের সাজেশন বা আধ্যাত্মিকতায় কোনো রাজনৈতিক মানুষের সাজেশন মানুষ কিভাবে গ্রহণ করবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভারতবর্ষের মহিমা যে আধ্যাত্মিকতায় পৃথিবীকে আলোকিত করে, সেই আধ্যাত্মিকতার বীজ মণিমুক্তর মতো ছড়িয়ে থাকা ভারতবর্ষের বেদ থেকে, উপনিষদ থেকে, গীতা থেকে, রামায়ণ থেকে, মহাভারত থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে ভারতবর্ষের সনাতন আদর্শকে উদার এক আধ্যাত্মিকতার পরিচয় বহনকারী এই ভারত তীর্থে মানুষকে যে আলোর সন্ধান দেখিয়ে গেছে ঊনবিংশ শতাব্দীতে
ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং তার বার্তা বাহক স্বামী বিবেকানন্দ, তার হাত ধরে নিবেদিতার ভারতবর্ষে আসা এবং ভারতবর্ষকে সেই আলোয় খুঁজে বের করা, সেটা নিবেদিতার দ্বারাই সম্ভব হয়েছিল। আমরা দেখব 1902 সালের 4 জুলাই রাত্রি 9টায় যখন স্বামীজির শরীর লীন হয়ে গেল মহাসমাধিতে, পরদিন 4 জুলাই এর রাত্রি শেষে 5ই জুলাই সারাদিন কেটে গিয়েছিল তার শেষকৃত্য সম্পন্ন করতে। নিবেদিতা সকাল থেকেই ভোরে পৌঁছে গিয়ে তার মাথায় টানা, যতক্ষণ না বডিটিকে টেনে নিয়ে আসা হচ্ছে তার বাস গৃহ রুম থেকে, ততক্ষণ নিবেদিতা তার প্রাণের প্রিয় গুরুর মাথাটিকে নিজের কোলে রেখে পাখার বাতাস করে গেছেন কন্টিনিউ, তাকে শান্তির ঠিকানা দেওয়ার জন্য। নিজে আর কিছু করার বোধহয় তার ছিল না, তাই তিনি সে কাজটি নিঃশব্দে নীরবে না হলেও পাখার বাতাসে তার গুরুর শেষ সেবাটুকু করে চলেছেন। কি করবেন খুঁজে পাচ্ছেন না। 5ই জুলাই সারাদিন কেটে গেছে বেলুড় মঠের ওই গঙ্গার তীরে। একটি একটি করে মুহূর্ত নিবেদিতারও দূরে বসে থেকেছেন যখন দাউ দাউ করে লেলিহান অগ্নিশিখা তার গুরুকে পঞ্চভূতে বিলীন করছে। সেই দৃশ্য নিবেদিতাকে ভেতর থেকে যেন একটা ভীষণ কষ্ট, তার বহিঃপ্রকাশ চোখের জলে হয়তো মানুষের বেরোয়। নিবেদিতার টস টস করে চোখ দিয়ে জল পড়ছে। তার সামনেকে যেই আসছেন সেই দেখছেন, অনুভব করছেন এ এক চরিত্র, যে চরিত্র তার গুরুকে সর্বস্ব দেওয়ার অঙ্গীকার করে তার দেশ ছেড়েছিলেন, সমাজ ছেড়েছিলেন, তার পরিবার ছেড়েছিলেন। এখানে সে সেই গুরুকে হারিয়ে নিজের মানসিক যে বিষাদ তাকে কি করে চেপে রাখেন। 10ই জুলাই অর্থাৎ 5 দিন পরে নিবেদিতা বেলুড় মঠে পৌঁছলেন স্বামী ব্রহ্মানন্দের একটি চিঠির পরিপ্রেক্ষিতে। তার আগে 8 তারিখে তাকে যেতে হয়েছিল একবার। কী কারণে ডাকা হয়েছে সেটা কিছুটা উপলব্ধি তিনি করেছিলেন, কারণ স্বামীজি জীবিত থাকা অবস্থাতেই যেভাবে ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল থেকে মোচনের উদ্দেশ্যে এই দেশমাতৃকাকে মুক্ত করার যে প্রয়াস, তিল তিল করে সবাই নিবেদিতার বাড়ির দিকে রওনা হচ্ছেন, কারণ তিনি একটি ঠিকানা, জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, সর্বোপরি এক দেশমাতৃকার মুক্তির সন্ধানে যুব সমাজ পথহারা হয়ে রয়েছে। নিবেদিতা তাদের সঙ্গবদ্ধ করছেন, তাদের নির্দিষ্ট পথে চালিত করার স্বপ্ন দেখছেন। তার গুরু জানতেন, কিন্তু ব্রহ্মানন্দজির একটা চিঠি তাকে বারবার জানিয়ে দিয়েছে, স্বামীজির বিশেষ করে শরীর যাওয়ার পরে রামকৃষ্ণ মঠ এবং মিশন, ইট ইজ এ পিওরলি স্পিরিচুয়াল অর্গানাইজেশন, দেয়ার উইল হ্যাভ এ নো কানেকশন উইথ দ্য পলিটিক্স। এটা নিবেদিতার কানে শেষ দিন পর্যন্ত বেজেছিল, কারণ তাকে বলা হয়েছিল এই রামকৃষ্ণ মিশনের সাথে যোগ রাখতে গেলে তাকে পলিটিক্স ছাড়তে হবে, আর পলিটিক্স না ছাড়লে এই সঙ্গের সাথে থাকা যাবে না। তার সাধের গুরুর এত সুন্দর পবিত্র এক
অগ্নিস্ফুলিঙ্গ, যেটি বিশ্বকে মশালের মতো আধ্যাত্মিক আলোর সামনে পৌঁছে দেবে, তাকে কি করে অপবিত্র করবেন? তাই 10ই জুলাই মানে তার শরীর পঞ্চভূতে বিলীন হওয়ার 5 দিন পরে ঠিক নিবেদিতা দ্বিতীয়বার ব্রহ্মানন্দজির ডাকে গেলেন। 8 তারিখে গিয়েছিলেন, 8 তারিখে একবার তাকে ডাকা হয়েছিল, কিন্তু সেদিনে যে বিষয়ে তাকে ডাকা হয়েছে আলোচনা করার সুযোগ ছিল না। এই কারণে সেদিনে ওকাকুরা সহ বেশ কিছু বিদেশিও ছিলেন। তাই নিবেদিতার জীবন কোন পথে এগোবে, কোন ভাবধারা এগোবে, সেটাকে ব্রহ্মানন্দজি, শারদানন্দজি তার কাছ থেকে জানার জন্য আগ্রহী ছিলেন। এবং রামকৃষ্ণ মিশনের সাথে কী সম্পর্ক থাকবে, কোন ভাবনা তাকে এগিয়ে নিয়ে যাবে ভারতবর্ষের মাতৃ সাধনায়, মাতৃ মুক্তির চিন্তায়, তাকে বিভোর করে কি সরাসরি স্বাধীনতা আন্দোলনে যুক্ত করবে, নাকি দুদিকই বজায় রাখবে তার গুরুর আদর্শ বিশ্বাসের আধ্যাত্মিকতায় একটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। এই 10ই জুলাই ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি তার সাথে দীর্ঘ আলোচনা করলেন বেশ কয়েক ঘন্টা ধরে। নিবেদিতার ভবিষ্যৎ কর্মসূচি এবং রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে বাহ্যিক সম্পর্ক বজায় রাখবার কতটা তার গভীর চিন্তার মধ্যে এবং তার গুরুর স্বপ্নের রামকৃষ্ণ মিশনকে রাজনীতি মুক্ত রাখার প্রয়াসে সামিল থাকবেন, একটা জিজ্ঞাসা চিহ্নর মধ্যে নিবেদিতাকে যখন দাঁড় করিয়ে দিলেন রামকৃষ্ণ মঠ মিশনের, তখন দুই সর্বময় কর্তা স্বামী ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি তাকে দেখেছেন। তার ভবিষ্যৎ কর্মসূচি রামকৃষ্ণ মঠ মিশনের সাথে বাহ্যিক সম্পর্ক বজায় রাখাটা কতটা কাঙ্ক্ষিত এবং বিচক্ষণ হবে, সেটা নিয়ে একটা দীর্ঘ অকপট আলোচনা হলো। মনে রাখতে হবে, আলোচনাটা হয়েছে শুধুমাত্র স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি এবং নিবেদিতার মধ্যে। আর দু একজন ছিলেন কিনা আমাদের সঠিক জানা নেই। স্বামীজি যে মঠ এবং মিশনের নিয়মাবলী তৈরি করেছেন, তাতে করে রামকৃষ্ণ সংঘের কোনো সদস্য সক্রিয় রাজনীতির সঙ্গে কখনো যুক্ত থাকতে পারবে না। কাজেই নিবেদিতা রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে বাহ্যিক সম্পর্ক ছিন্ন না করে কাজ করলে সেটি স্বামীজি প্রবর্তিত নিয়মের এবং রামকৃষ্ণ মঠ মিশনের সম্পূর্ণ বিরোধিতার কাজ হবে। ভগিনী সঙ্গে সঙ্গে সেই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেছিলেন, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে তার পক্ষে এটি কত হৃদয় বিদারক হয়েছিল। কি যন্ত্রণাবিদ্ধ রামকৃষ্ণ সমরে জীবন উৎসর্গ করা আর দেশমাতৃকার শৃঙ্খল মোচনে জীবন উৎসর্গ করা, দুটোই পরিপূরক। এটা তাকে ভাবিয়েছিল। রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ আর ভারতবর্ষের মাতৃমুক্তির সাধনা, এটা একটার পরিপূরক হতেই হবে। আমরা সন্তানরা তার মা বাবাকে ভালো রাখার, এটা কর্তব্যবোধ শুধু নয়, এটা বিবেকের প্রশ্ন, এটা নিজের দায়বদ্ধতার প্রশ্ন। রামকৃষ্ণ মঠ মিশনের কিছু সন্ন্যাসী, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং স্বামী অখণ্ডানন্দ, এরা নিবেদিতার যন্ত্রণার অনেকটাই বুঝতে পারছিলেন, কিন্তু কিছু করার নেই। নিবেদিতা নিজেও সেটা বুঝতে পারলেন। তখন তাকে বলা হলো যে মঠ ও মিশনের তরফ থেকে একটি চিঠি যাবে, যাতে নিবেদিতা স্বয়ং খবরের কাগজে ঘোষণা করে দেবেন যে রামকৃষ্ণ মঠ ও মিশনে তার কাজ সম্পর্কে কোনো প্রকার দায়ভার নেবে না রামকৃষ্ণ মঠ মিশন। রামকৃষ্ণ মিশনের সাথে, মঠের সাথে তার কাজ বা কোনো প্রকারে রাজনীতির সাথে যুক্ত হওয়া নিবেদিতার
সম্পর্ক ছিল না বা নেই, ছিল না বললে ভুল বলা হবে, কিন্তু আজ থেকে থাকবে না, এ যেন ডিক্লারেশন, এ যেন একটা অঙ্গীকারবদ্ধতার কথা। আমরা প্রথমে যে চিঠিটা আজকে উল্লেখ করতে চলেছি সেটি নিবেদিতা, যেটি স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে পাওয়ার আগে লিখছেন খুব ছোট্ট চিঠি, কিন্তু তার মধ্যে সেই যন্ত্রণার আভাস ছত্রে ছত্রে ফুটে উঠছে। সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবং তার গুরু স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত সংঘের প্রতি নিবেদিতার যে প্রাণ ঢালা নিবেদন, আকুতি এবং সম্পর্ক, তার গভীরতা এটা থেকে বুঝতে পারা যায়। এটি এত সুন্দর চিঠি যে এতে অনেক কিছু না বলা কথা যেন দু চারটে শব্দের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। চিঠিটা আপনাদের অনুমতি নিয়ে আগে ইংরেজিটা বলছি, তারপর বাংলাটা বলবো। অরিজিনাল চিঠিটা ছিল ইংরেজিতে। 18 জুলাই চিঠি লিখছেন 1902 খ্রিস্টাব্দ নিবেদিতা। কাকে লিখছেন? স্বামী ব্রহ্মানন্দজিকে। ডিয়ার স্বামী ব্রহ্মানন্দ, উইল ইউ অ্যাকসেপ্ট অন বিহাফ অফ দ্য অর্ডার অ্যান্ড মাই সেলফ মাই অ্যাকনলেজমেন্ট অফ ইউর লেটার দিস মর্নিং। 18 জুলাইতে সকালবেলা নিবেদিতা স্বামী ব্রহ্মানন্দজির থেকে একটি নির্দেশনামা পেয়েছিলেন, যাতে তিনি যা যা পড়েছেন তাতে তিনি পুরোটা তার চিঠির ভাষার মধ্যে বোঝা যাবে কী কী লিখেছিলেন ব্রহ্মানন্দজি তাকে। সেই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন কী ছিল চিঠিতে। পেনফুল অ্যাজ ইজ দ্য অকেশন, I can but acquiesce in any measure that are necessary to my complete freedom. প্রিয় ব্রহ্মানন্দ স্বামী, আপনি দয়া করে এই চিঠির প্রাপ্তির দ্বারা জেনে রাখবেন যে এইটি আপনার চিঠির প্রাপ্তি স্বীকারের চিঠি। আপনার তরফ থেকে, মঠের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। যদিও বর্তমানে এই ব্যাপারটি অত্যন্ত শোকাবহ, তবুও আমি যে কোনো প্রকার কঠোর সিদ্ধান্তে সম্মতি দিতে বাধ্য, আমার সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার জন্য, যাতে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি। তারপরেই নিবেদিতা সংযোজন করছেন। কি সংযোজন করছেন ওই চিঠিটার মধ্যে? আমি পাঠ করে বলছি আর তার অনুবাদ করে যাচ্ছি। I trust, however, that you and other members of the order will not fail to lay my love and reverence daily at the feet of the ashes of Sri Ramakrishna and my own beloved Guru. চিঠিটার বাংলার এই অংশটা দাঁড়াচ্ছে, আমি অবশ্যই বিশ্বাস করি, দয়া করে আপনি এবং মঠের অন্যান্য আমার সন্ন্যাসী ভ্রাতারা যে শ্রীরামকৃষ্ণদেবের আত্মারামের কৌটা এবং স্বামীজির পুত সমাধি তথা পুত ভস্মাস্থির যে কলস, অর্থাৎ যেটাকে আমরা অস্থি কলস বলি, আত্মারামের কৌটা বলি, যে কলস তথা এ দুটির পাদদেশে প্রতিদিন নিয়মিত আমার ভালোবাসা এবং প্রণাম নিবেদন করবেন। তারপরে অতি সংযত ভাষায় লিখছেন নিবেদিতা, I shall write to the Indian papers and acquaint as widely as possible with my changed position. এই অংশটির মানে কীরকম? যতদূর শান্তভাবে সম্ভব কোনো প্রকার হইচই, কোলাহল বা সংঘর্ষের বাতাবরণ কাটিয়ে আমি ভারতীয় সংবাদপত্রগুলোকে চিঠি দিয়ে আমার এই পরিবর্তিত অবস্থানের কথা অবশ্যই জানাবো। সইটিও ভারী অদ্ভুত। ইংরেজিতে লিখেছেন, ইয়োর্স ইন অল গ্র্যাটিটিউডস অ্যান্ড গুড ফেথ, নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। কি অসাধারণ চিঠির শেষ অংশটি! দুঃখ, যন্ত্রণা, কষ্ট
ছেড়ে থাকা গুরু ভাইদের, ছেড়ে থাকা স্বামীজির আদর্শ, স্পিরিচুয়াল এক স্তম্ভ পীঠ তথা বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ মিশন। যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারি, মাত্র অনুমান করতে পারি, কিন্তু এই চিঠির ভাষাতে সেই যন্ত্রণার তীব্রতা এবং তীক্ষ্ণতা অনেকটাই প্রকাশ পাচ্ছে। আর এই যে চিঠিটা সই করলেন, তার শব্দ চয়নের মধ্য দিয়েও দেখবেন তিনি যন্ত্রণাবিদ্ধ, কিন্তু নিজ সংকটে কিন্তু অটল। এবার আসি সেই পরের চিঠিটাতে। এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নিবেদিতা সেই সময়কার বিভিন্ন সংবাদপত্র যারা চালনা করেন তাদের সম্পাদকের কাছে দ্বিতীয় চিঠিটি তিনি লিখলেন। একটা অঙ্গীকার করে ফেললেন প্রথমেই, যাদের নিয়ে সংকট, যাদের কাছে তিনি সংকট, সেই সংকট তাদেরকে মুক্ত করলেন তার চিঠির মাধ্যমে, কিন্তু সেটার পরিপূর্ণতা অর্জন করবে কখন? তার যে অঙ্গীকার, সেটার যখন বাস্তবায়ন ঘটবে বা সেটার যখন প্রতিফলিত রূপটা দেখতে পারবো। অর্থাৎ তিনি লিখেছেন, আমি যত শীঘ্র সম্ভব ভারতীয় সমস্ত লিডিং পেপারে বা নিউজ পেপারে, সংবাদপত্রে আমি আমার একলা চলার সিদ্ধান্তটি জানিয়ে দেবো, যাতে আপনাদের বিড়ম্বনার মধ্যে না পড়তে হয়। রাজনীতি, যদিও সে রাজনীতি দেশকে স্বাধীন করার, দেশমাতৃকাকে মুক্ত করার, সেখানে নিবেদিতা পরে অবশ্য কারমাইকেল থেকে আরম্ভ করে অনেক ব্রিটিশরা নিবেদিতা চলে আসার পরেও রামকৃষ্ণ মিশনকে কলুষিত করেছেন তাদের ভাবনায়, চিন্তার মধ্যে। রামকৃষ্ণ মিশন স্বাধীনতা সংগ্রামীদের আখড়া তারা পরিচিত করছেন, তারা ব্রিটিশ বিরোধী সংগ্রামে মানুষকে সংঘবদ্ধ করছেন, তারা দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে একটা পিওরলি স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলেও সাধু সন্তা যারা রয়েছেন তারা ভেতরে ভেতরে এই ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দিচ্ছেন, তাদের পরামর্শ দিচ্ছেন। এটা যেন বিপ্লবীদের আগ্রাতে পরিণত হয়েছে। অনেক গাদা গাদা কমপ্লেন রয়েছে গভর্নমেন্টের কাছে, তারা নজরে রাখছেন রামকৃষ্ণ মঠ মিশনকে, সত্যি এরা ঘটছে কিনা ভেতরে ভেতরে। মা একমাত্র তখন এগিয়ে এসেছেন, এইভাবে তো বাঁচা যায় না, সারদানন্দজিকে নিজে পাঠিয়েছেন, যাও তুমি কারমাইলকে বুঝিয়ে এসো তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কি করছো। ভয়ে ভয়ে সারদানন্দজি সেদিন গিয়েছিলেন কারমাইলকে, মায়ের কথাগুলো বুঝিয়ে আসতে পেরেছিলেন, যেটা সত্যিকার একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন। সেখানে যে কেউ আসো তাকে আশ্রয় দিতে আমরা বাধ্য, তার মানে এই নয়। তাকে পরামর্শ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া আমাদের কাজ। স্বামী বিবেকানন্দ যে প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, ইট ইজ এ পিওরলি স্পিরিচুয়াল অর্গানাইজেশন। দেয়ার উইল হ্যাভ নো কানেকশন উইথ দ্য পলিটিক্স। বাট তার যারা দেশাত্মবোধ নিয়ে ঘর ছেড়েছেন, তারা কখনোই দেশমাতৃকাকে ভুলবেন না। দেশমাতৃকার জন্য তারা নিজেদের জীবন বিসর্জন ছুটে বেড়াচ্ছেন। তারা যদি আশ্রয় চায়, এদেশের শুভাকাঙ্ক্ষী দেশমাতৃকার এক সন্তান আর এক সন্তান হয়ে তারা যে কর্তব্যটুকু করার দরকার সেটা নিশ্চয়ই করবে। তার মানে এই নয় তাদেরকে বিপ্লবে ইন্ধন জোগাবে। আজকের সংকটকালে ভারতবর্ষের তথা এ রাজ্যের মানুষের কাছে তার 125 বছর পরে, 120 বছর কি 22 বছর পরে রামকৃষ্ণ মিশন এবং পলিটিক্স, আধ্যাত্মিক অন্যান্য সংস্থা সহ যে রসানলে প্রশাসনের কাছে মানুষকে দায়বদ্ধতার অঙ্গীকার করতে নতুন করে হচ্ছে, নিবেদিতার সময়টাই বোধহয় বলে দেয়, নতুন করে আর বলার ভাষা তাদের প্রয়োজন হবে না আমার মনে হয়।
ইন্ডিয়ান মিরার পত্রিকায় সম্পাদককে তিনি লিখছেন, তখনকার দিনের রেপুটেড এবং ব্রিটিশ সহ সমস্ত শ্রেণীর মানুষের কাছে একটা খুব বড় পত্রিকা, সেই ইন্ডিয়ান মিরার পত্রিকা নরেন্দ্রনাথ সেন যার সম্পাদক ছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়ান মিরারের তৎকালীন সম্পাদক এই নরেন্দ্রনাথ সেন ছিলেন স্বামীজির পরম অনুরাগী। স্বামীজির পাশ্চাত্য প্রচারের এবং ভারতবর্ষে অসাধারণ অভ্যর্থনার বিষয়ে সবচেয়ে উৎসাহী। খবরের কাগজে এই সংবাদ পরিবেশনার দায়িত্ব তিনি নিয়েছিলেন। সেই চিঠির আসলটা পাওয়া যায় না, কারণ সম্ভবত সেটি ছাপা হয়নি। ইন্ডিয়ান মিরার মোটামুটি তার বক্তব্য ছাপিয়ে দিয়েছিলেন। সেটি হচ্ছে লেটার টু দ্য এডিটর অফ দ্য ইন্ডিয়ান মিরার ডেটেড 22 জুলাই 1902। চিঠিটি কিভাবে লিখছেন? সিস্টার নিবেদিতা begs us to inform the public that at the conclusion of the days of mourning for the Swami Vivekananda, it has been decided between the members of the order at Velud Mott and herself that her work shall henceforth be regarded as free and entirely independent of their sanction and authority। অর্থাৎ ভগিনী নিবেদিতা সর্বসাধারণত্বের জ্ঞাতার্থে আমাদের অনুরোধ করেছেন। এটি কে লিখছেন? নরেন্দ্রনাথ সেন, ইন্ডিয়ান মিরার পত্রিকা সম্পাদক। তিনি নিবেদিতার চিঠিটাকে সামনে রেখে নিবেদিতার বক্তব্যটাকে তার কাগজে তুলে ধরছেন এইভাবে। ওই ইংরেজি যে শব্দটি 22 জুলাই আমি আপনাদের সামনে রিড আউট করলাম, সেটার বাংলাটা কীরকম দাঁড়াচ্ছে? নরেন্দ্রনাথ সেন লিখছেন, ভগিনী নিবেদিতা সাধারণের জ্ঞাতার্থে আমাদের অনুরোধ করেছেন যে স্বামী বিবেকানন্দের শেষকৃত্য এবং তার অন্তিম সংস্কারের শোক পালনের কয়েকটি দিনের পর মঠের কর্তৃপক্ষের সঙ্গে নিবেদিতার একটি আলোচনা হয় এবং তাতে একটি সর্বদলীয় সিদ্ধান্তের মতো একটি সর্ববাদী সম্মত সিদ্ধান্ত হয় যে এরপর থেকে নিবেদিতার কাজ সম্পূর্ণ স্বাধীন বলে গণ্য হবে, যাতে মঠ মিশনের কোনো প্রকার দায়িত্ব বা অভিভাবকত্ব থাকবে না। এর পরের চিঠি যেটি পাওয়া যায় সেটি নিবেদিতার অরিজিনাল চিঠি স্টেটসম্যানের এডিটরকে লিখেছিলেন। এর আগে দুই একটি কথা বলার আছে। সেই সময় বাংলায়, মহারাষ্ট্রে এবং অল্প বিস্তর দক্ষিণ ভারতে মানে মাদ্রাজ এবং তৎসংলগ্ন প্রেসিডেন্সিতে একটা গুজব, লোকের মুখে একটা রটনা ছড়িয়ে যেত যে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর ভগিনী নিবেদিতা মঠ এবং মিশনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। এটি বাংলাতে খুব বেশি রকমের প্রচারিত হয়েছিল, ফলে অনেক রকম ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করে নিবেদিতা তার সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে, তখন খুব সম্ভবত র্যাডক্লিফই বোধহয় সম্পাদক ছিলেন, আমার যদ্দূর মনে পড়ে, কারণ এই র্যাডক্লিফ নিবেদিতার খুব কাছের। তার স্ত্রী পর্যন্ত নিবেদিতার সাথে, স্বামীজির সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন তীর্থ পর্যটনে নিবেদিতার সহযাত্রী হয়েছিলেন মিসেস র্যাডক্লিফ এবং নিজের র্যাডক্লিফও। তার সাথে প্রচুর চিঠিপত্র চালাচালি হয়েছে এই স্টেটসম্যান পত্রিকার র্যাডক্লিফের সাথে নিবেদিতার। 28 জুলাই আমরা দেখব লেটার অফ দ্য নিবেদিতা, লেটার টু দ্য এডিটর অফ দ্য স্টেটসম্যান ডেটেড 28 জুলাই 1902 টু দ্য এডিটর অফ দ্য স্টেটসম্যান। তিনি ইংরেজিতে যেটি লিখছেন সেটি প্রথমে আপনাদের বলে সেটির বাংলায় অনুবাদ করে দেব।
এডিটারকে লিখছেন স্টেটসম্যান পত্রিকার, স্যার, ইট ইজ উইথ দ্য ডিপেস্ট পেন দ্যাট আই হিয়ার অফ allusions to myself having become, by the death of my great master, the Swami Vivekananda, leader of the order of Ramakrishna. I must ask you, therefore, to be good enough to give the widest currency at your disposal to the following statement. বাংলাটা কি দাঁড়াচ্ছে? আমি অত্যন্ত বেদনাহত হৃদয়ে শুনেছি একটি জনশ্রুতি ভারতবর্ষে প্রচারিত হচ্ছে যে আমার গুরু স্বামী বিবেকানন্দের মৃত্যুর পরে আমি রামকৃষ্ণ মঠ মিশনের নেতৃত্বভার গ্রহণ করেছি। কাজেই আমি অবশ্যই আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই যে ভুল ভেঙে দেওয়ার জন্য আমার এই বক্তব্য আপনাদের সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি করে বহুলভাবে প্রচার করুন। এরপরে নিবেদিতা তার অসাধারণ জার্নালিস্টিক ফ্লেয়ার এবং লিবার্টি তথা লিটারেলি ফেয়ার এর সঙ্গে 2-3টি করে 4টি পয়েন্ট নিবেদিতা সেই চিঠিতে লিখেছেন। প্রথম পয়েন্টে লিখছেন, দ্য অর্ডার অফ দ্য রামকৃষ্ণ হ্যাজ ইটস হেডকোয়ার্টার অফ বেলুর মঠ, হাওড়া, and is under the absolute leadership and authority of the Swami Brahmananda and Swami Saradananda, two of the most saintly men whom one could ever meet. রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র হাওড়া বেলুর মঠে অবস্থিত এবং সেটি সম্পূর্ণভাবে স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দের নেতৃত্বাধীন। এটি পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছেন। 2 নম্বর পয়েন্টে ছিল, দ্য অর্ডার হ্যাজ রিসিভড ফ্রম ইটস টু গ্রেট ফাউন্ডার্স অ্যান্ড গুরুস এ definite deposit of religious thought and realization, which will be its task henceforth to preserve and develop. এর বাংলাটা দাঁড়াচ্ছে, এই রামকৃষ্ণ সংঘের দুজন মহান স্থপয়িতা যে বেলুর মঠের দায়িত্বে এখন রয়েছেন, যে বিপুল এবং নির্দিষ্ট ধর্মীয় চিন্তা এবং অনুভূতির ঐশ্বর্য রেখে গেছেন, ভবিষ্যতে এদের কাজ হবে সেগুলিকে শুধু রক্ষা করা নয়, এগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আরও বিস্তৃতির পথে নিয়ে যাওয়া। 3 নম্বর পয়েন্টটাতে ছিল, মাই ওন পজিশন টুয়ার্ডস দিস রিলিজিয়াস ট্রেজার ইজ দ্যাট অফ দ্য হাম্বলেস্ট লার্নার, মেয়ারলি এ ব্রহ্মচারিণী or novice, not a sannyasini or fully professed religious without any pretensions to Sanskrit learning. এর বাংলাটা কি ক্লিয়ার করে দিলে বোধহয় আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। সকলেই হয়তো বুঝতে পারছেন, তবু আমি আরেকটু ক্লিয়ার করে দিই নিবেদিতার ভাষাটি বাংলাতে। আমার নিজের এই রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের যে ভাব আন্দোলন, তার প্রতি মনোভাব হচ্ছে আমি একজন দীনতম শিক্ষার্থী মাত্র এবং আমার সংস্কৃত জ্ঞান একেবারেই নেই এবং আমার এই নিয়ে কোনো ভনিতাও নেই। তারপরে সাংঘাতিকভাবে তিনি বলছেন ইংরেজিতে, অ্যান্ড আই হ্যাভ বিন সেট ফ্রি বাই দ্য গ্রেট কাইন্ডনেস অফ মাই সুপিরিয়ার্স to pursue my social, literary and educational work and studies entirely outside their direction and supervision. অর্থাৎ এই সঙ্গে আমার যারা গুরুস্থানীয়, সেই সময় স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে নিবেদিতার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীকালে রামকৃষ্ণ নন্দেশের সাথেও নিবেদিতার ভীষণ গভীরতা তৈরি হয়েছিল। তার সাথে এত সুন্দর
কেমিস্ট্রি বা বোঝাপড়া ছিল, সাউথ ইন্ডিয়াতে নিবেদিতা তার কাছে বারবার ছুটে গেছেন। তিনি লিখছেন, এদের থাকাকালীন আমার নেতৃত্বের কোনো প্রশ্নই ওঠে না। অনেকে ভাবছে নিবেদিতা বোধহয় স্বামীজির সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, সেই বোধহয় রামকৃষ্ণ মিশনের পরিচালন দায়িত্ব গ্রহণ করেছেন, সেটাই তিনি চালনা করবেন। তিনি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অখণ্ডানন্দ এবং শারদানন্দজি, তিনি তাদের সম্পর্কে লিখছেন, বা রামকৃষ্ণানন্দ যিশুদের সঙ্গে, এদের থাকাকালীন আমার নেতৃত্বের কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি দীনতম একজন শিক্ষার্থী মাত্র। তাদের অপরিসীম কৃপায় তারা আমাকে স্বাধীনতা দিয়েছেন আমার সামাজিক, সাহিত্যিক এবং শিক্ষাগত কাজ এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন তিনি কেমন একজন অ্যাস্টিটিউড ডিপ্লোম্যাট, একজন বিচক্ষণ কূটনীতিবিদের মতো ভাষা ব্যবহার করেছেন। এর সঙ্গে রয়েছেন সত্যবাদিতার একটি অদ্ভুত মিশ্রণ। ব্রিটিশ সরকারের চোখে ধুলো দেব বা অন্যান্য যারা জাতীয়তাবাদী উৎসাহিত তাদের বিভ্রান্ত করব, এরকম কোনো প্রকার প্রচেষ্টা নিবেদিতার নেই। ভাষাটা লক্ষ্য করুন, আই হ্যাভ বিন সেট ফ্রি বাই দ্য গ্রেট কাইন্ডনেস অব মাই সুপিরিয়ার্স। তারাই আমাকে এই স্বাধীনতা দিয়েছেন, এটা তাদের করুণা, তাদের কৃপা, তাদের আমার প্রতি অত্যন্ত বিশ্বাস এবং ভালোবাসার প্রমাণ। স্বামী বিবেকানন্দের গুরুভাতাদের কীভাবে নিবেদিতা শাসন মানে কোনো প্রকার অভিযোগের আঙুল না তুলে, দূরে সরিয়ে না রেখে এই কথাগুলি ব্যবহার করছেন। প্রশংসনীয় তার ভাষার প্রয়োগ, যেটুকু না হলে নয়, মানে দুটি শব্দ যেন দু পাতা বক্তব্য রাখেন উনি। হয়তো দুটি তিনটি শব্দ ব্যবহার করেছেন, তারপরে বলছেন, এটাই আমার ভূমিকা। রামকৃষ্ণ সংঘের নেতৃত্ব দূরের কথা, আমি দীনতম একজন শিক্ষার্থী, আমি এদের কাছে শিখব। তারপরে তিনি যোগ করেছেন কি একটি কথা, ইনডিড সিন্স দ্য ডেথ অফ মাই গুরু I am not likely to be much in contact with any of my fellow disciples who are not women. আর এছাড়া আরও একটা ব্যাপারে আপনাদের আমি অবগত করছি, আমার যারা গুরু ভাই এবং গুরুদেবের দেহান্তের পরে তাদের সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক রাখার ব্যাপারটাও ততখানি সম্ভব হবে না। আর কারণ হচ্ছে, মহিলা একমাত্র শ্রী শ্রী মা সারদা দেবী এই সংস্থার মাতৃত্বের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিতা হয়ে রয়েছেন। এছাড়া কোনো মহিলা এই সংস্থার কোনো দায়ভার বা কোনো অফিসিয়ালি কোনো পদ অলঙ্কিত করবেন না, কথাও নেই। এটা পিওরলি একটি মোনাস্টিক তথা সন্ন্যাসী সংঘ। স্বামীজির নির্দেশ মতো মায়ের সার্ধশতবর্ষে মেয়েদের আলাদা সংগঠন তৈরি হয়েছিল 1954 খ্রিস্টাব্দে, যেটি আজ সারদা মিশন নামে পরিচিত, সারদা মঠ নামে পরিচিত। সেটি দক্ষিণেশ্বরের পাশে অবস্থান করছেন। সেই বেলুড় মঠের মতো আরেকটি মন্দির হয়ে রয়েছে। অর্থাৎ সন্ন্যাসী সংঘ, সন্ন্যাসিনী সংঘ সম্পূর্ণ দুটি ভিন্ন, আলাদা, দুজন থেকে দুজনের দূরত্বে একই কাজ হয়তো আলাদা আলাদাভাবে একই উদ্দেশ্যে করে চলেছে, একসাথে নয়। এবং যার জন্য একসময় বৌদ্ধ ধর্মকে কলুষিত হতে হয়েছিল বা বৈষ্ণব ধর্মে এখনও অনেকটা কিছু দেখা যায়। তাই নিবেদিতা কখনোই স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে বাইরে এসে পলিটিক্স করেননি। পলিটিক্স করেছেন দেশকে স্বাধীন করার জন্য, ঝাঁপিয়ে গেছেন দেশমাতৃকাকে মুক্ত করার জন্য, কিন্তু একসাথে দুটোকে বা দুনৌকোয় থেকে কাজ করেননি। পলিটিক্স এবং রামকৃষ্ণ মিশন এইভাবে কখনো মানুষকে বুঝতে সাহায্য করেননি। কিন্তু নিশ্চয়ই যারা সন্ন্যাসী সাধু, তাদের অধিকার রয়েছে দেশকে স্বাধীন করার এবং তার ধর্মকে বজায় রাখার।
আধ্যাত্মিকতাকে বজায় রাখায়, নিবেদিতা সেটাকে শ্রদ্ধার সাথে সম্মান জানিয়ে করেছেন। কিন্তু পলিটিক্স, রাজনীতির মধ্যে তৎকালীন দিনেও যে রাজনীতি দেশকে স্বাধীন করার রাজনীতি, যে রাজনীতি দেশকে মুক্ত করার রাজনীতি, সেখানেও ভুলেও কলুষিত করার চিন্তাভাবনা নিবেদিতার মনে আসেনি। নিবেদিতার ভারতবর্ষে আজকের প্রসঙ্গটি হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু অনেকটাই বাকি রয়ে গেছে এই প্রসঙ্গে আলোচনা। আমি 200তম পর্বে সেটিকে শেষ করার ইচ্ছে রয়েছে, যেটি এর পরের রোববার আপনাদের দুয়ারে পৌঁছে যাবে। নিবেদিতার ভারত দর্শন রূপে এটাই হবে নিবেদিতার ভারত দর্শনের 200তম পর্বের নতুনত্ব। অনেকে চেয়েছেন, জানতে চেয়েছেন, এটাই বোধহয় নিবেদিতার ভারত দর্শনের সিক্রেসি। যারা অনেকে প্রশ্ন করেছেন, ফোনে জানিয়েছেন, মেসেজ করেছেন, 200তম পর্বে নতুনত্বের কী স্বাদ পাবো আমরা? একঘেয়েমির মধ্যে ডুবে থাকবো না নতুনত্ব? আমি জানি না এগুলো নতুনত্ব কিনা, এটি আপনাদেরকে পীড়া দেবে কিনা, এটা আপনাদের আনন্দ দেবে কিনা, এটা নিবেদিতার ভারত দর্শনের সাথে আমাদের ভারত দর্শন হবে কিনা, এ প্রশ্নের সামনে আপনাদের রেখে গেলাম। আজ নিবেদিতার ভারত দর্শনের 199তম পর্ব এখানেই শেষ করি। ভালো থাকবেন সকলে। দেশের রাজনীতি, দেশের সমাজনীতি, দেশের ধর্মনীতি এক বাক্যে দেশের মানুষের স্বার্থে হোক, দেশের মানুষের কল্যাণে হোক, দেশের মানুষের কল্যাণকে সামনে রেখে হোক, এই প্রার্থনা জানিয়ে ভোট যুদ্ধ চলছে। মানুষ প্রতীক্ষায় রয়েছে কে বড় আদর্শে মানুষের সামনে পৌঁছাবে, শুধু ভোটের সময় না সারা জীবন তারা ওই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, নাকি বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবন উৎসর্গ করার অঙ্গীকারবদ্ধ, নাকি নিজেদের পরিবার বা আত্মকেন্দ্রিকতায় ভরপুর হয়ে থাকবে, বোধে মানুষকে বোকা বানিয়ে নিজের সম্পত্তি, নিজের সম্পদ সর্বোপরি আত্মকেন্দ্রিক রাজনীতির সাথে একটা সমীকরণ আমাদের সামনে রেখে যাবে। আমরা কখনোই আশা করব না ভারতবাসী হয়ে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে সামনে রেখে যে মানুষগুলো প্রাণ দিয়ে চলে গেছিল, স্বাধীন করে রেখে গেছিল, সেই স্বাধীন দেশের নাগরিক হয়ে রাজনীতিবিদ, সাধারণ মানুষ যেন এই ভারতবর্ষকে, এই ভারতবর্ষের জনসাধারণকেই তাদের আরাধ্য দেবতা রূপে সেবার নামে পূজা করার অধিকার লাভ করে। কারণ প্রতিটি মানুষের মধ্যেই তো জীবন্ত দেবতারা বাস করছেন। এটি আমাদের বুঝতে কোথায় আরও কত বছর লাগবে আমরা জানি না। ওং অসত মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণ অর্পণমস্তু। সকলে ভালো থাকবেন।